জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি। কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 2-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাস মানে একটু ভিন্ন আয়োজন এবং ভিন্ন আলোচনা এবং ভিন্ন পসরা থাকে আপনাদের জন্য, এবং সেই ভিন্ন পসরায় কিন্তু সারথি হতে পারেন আপনি জানাতে পারেন আপনার মতামত, আপনি জানাতে পারেন আপনার যে কোনো ধরনের প্রশ্ন। অর্থাৎ আর ইউ ফেমাসে আমাদের সাথে যুক্ত থাকা অতিথিদের কাছ থেকে আপনার যে কোনো ধরনের মন্তব্য, প্রশ্ন কিন্তু আপনি জানাতে পারেন। সেটি কিভাবে? সেটি হচ্ছে যে আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে। ফলে সেখানে আপনি আপনার যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন কিন্তু জানতে চাইতে পারেন আমাদের অতিথিদের কাছ থেকে। এবং আমাদের সাথে প্রতি পর্বেই থাকেন দারুণ কিছু মানুষ, যাদের সাথে কথা বলে আমার মনটা খুব ভালো লাগে। আমি প্রতি সপ্তাহে আপনাদেরকে সাথে নিয়ে উচ্ছ্বসিত বোধ করি এবং নিজে এনার্জিটা নেই। আজকেও কিন্তু সেই এনার্জি নেওয়ার জন্য আমাদের সাথে কিছু গুণী মানুষ, কিছু গুণী সারথি ব্যক্তি আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে কথা বললে মন ভালো হয়। আমার খুব প্রিয় মানুষ, ভীষণ প্রিয়, দারুণ পছন্দের মানুষ মোর্শেদ মিশু আছেন আমাদের সাথে। স্বাগত আপনাকে আমাদের আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে পেয়ে আমরা ভালো থাকি সবসময়। এবং আমাকে বলা হয়েছে যে আপনাকে একটা ডেজিগনেশন দিতে, কার্টুনিস্ট ও সম্পাদক, কিন্তু আমি কোনোভাবেই এই ডেজিগনেশনের মধ্যে আপনাকে ফ্রেমে বন্দি করে রাখতে চাই না অবশ্যই, এবং সেটি নানা কারণ আমরা মনে করি আপনি আমাদের মানুষ। অবশ্যই। দর্শক, একই সাথে আমাদের সাথে যুক্ত রয়েছেন সারা আলম, মডেল এবং অভিনেত্রী। স্বাগত আপনাকে আমাদের আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই আপনি ভালো আছেন? অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে পেয়েও ভালো লাগছে, এবং আমাদের অনেক জানতে চাওয়া আছে। আমরা সেটি নিশ্চয়ই আপনার কাছ থেকে বিভিন্নভাবে জানতে চাইবো। তবে একদম শুরুতে যেটি জানতে চাই সেটি আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আমাদের এই আয়োজনে একটা খুব কমন প্রশ্ন থাকে, আর ইউ ফেমাস? এটা তো কঠিন প্রশ্ন হয়ে গেল। আমি আসলে যখন থেকে জানি যে আই হ্যাভ টু বি অন দিস শো, তখন থেকেই আমি এই প্রশ্নটা নিজেকে করে যাচ্ছি। বাট আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে ফেমাস হওয়া না হওয়ার চাইতে কতটুকু কাজ করছি, কি করছি, ওটার দিকে ফোকাস করাটা ইম্পর্টেন্ট। বাকিটা আই থিঙ্ক দি অডিয়েন্স উইল টেল। আমরা কিন্তু আসলে এই যে বললেন না যে কাজটা, আমরা কিন্তু একদম শুরুতে বলেছি যে কাজটাই না মানুষকে আলাদা করে দেয়। দিন শেষে এই যে সমীকরণ, এই যে জীবনের সমীকরণ, সেটি আসলে সবকিছু যুক্ত হয় যে আমি আসলে কি করলাম, কতটুকু কাজ করলাম, তার মাধ্যমে কতটুকু ভালো হলো, এবং সেটি কার কার জন্য উপকৃত হলো, কয়েকটা মানুষ সেটার মাধ্যমে উপকৃত হলো, এই সমীকরণটাই। ফলে আপনার কাজের মাধ্যমে কোনো মানুষ যদি প্রভাবিত হয়, আপনার কাজের মাধ্যমে কোনো মানুষের যদি ভালো লাগা তৈরি হয়, পছন্দ হয়, অপছন্দ হলেও সেটা সমস্যা নাই, হতেই পারে, সেই প্রভাবটুকুকেই আমরা আসলে বলছি যে আপনি সে কারণেই ফেমাস। এবং আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অসাধারণ, প্রত্যেকটা মানুষ ফেমাস, এবং সে তার কাজের কারণেই ফেমাস। ফলে আপনার কাজটা, আপনি দীর্ঘ সময় বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেছেন, এখনও কাজ করছেন, পশু পাখিদেরকে নিয়েও আপনার বিভিন্ন কাজ রয়েছে। ফলে সেই কাজগুলো তো আপনাকে আলাদা স্বকীয়তা দেয়। আমি মোর্শেদ মিশুকে এই প্রশ্ন আজকে আর করছি না। আপনি দারুণ ফেমাস অবশ্যই। না, আমি বলি আপনাদের ফেসবুকে আপনারা পোস্ট করছেন হ্যাঁ যে তিনজন আসতেছি আমরা, একজনও চিনে নেই আমাদেরকে, সো উই আর নট ফেমাস। আচ্ছা, এইটা ফেসবুকের হচ্ছে দারুণ মতামত, এবং আমরা সব ধরনের মতামতকে প্রাধান্য দেই এবং সম্মান জানাই। হতেই পারে, সেই বিষয় নিয়ে আমরা আসলে কথাটা বলতে চাই আপনার কাছে যে একটা বিষয় যে এই যে মানুষের বিভিন্ন মতামত পাওয়া যাচ্ছে, এবং সেই মতামতটা আমরা বলছি না একটা নতুন বাংলাদেশের নতুন ফ্রেম তৈরি হয়েছে, হয়তো দেখা গেল নতুন পোস্ট তৈরি হয়েছে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমেই। সেখানে বিভিন্ন মতামত আসছে, বিভিন্ন মত আসছে, এবং সেটা ভালো খারাপ সব কিছু মিলে কেউ কেউ হয়তো চেনেও না এরকম মতামত করছেন। এই বাংলাদেশের যে বিভিন্ন মানুষের মতামত, সেটিকে আপনি কেমন দেখছেন যে একটা অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের দেশের মানুষ ক্রমান্বয়ে মতামত জানাচ্ছে? সেটিকে আমরা সবাই সাধুবাদ জানাচ্ছি, সম্মানও করছি যে এখন আসলে সে মতামত জানাতেই পারে। আপনার কাছে এই মতামতগুলো কেমন লাগছে? আমি অলওয়েজই মতামতের জায়গাতে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি, সেটা ভালো হোক, মন্দ হোক, ভুল হোক, সঠিক হোক। হ্যাঁ, ভুল করবেন, সঠিক যদি মতামত করার বিষয় আসে তাহলে হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি যদি ভুলটাও বলি, হ্যাঁ,
আমার ওই সঠিকটা শোনার মতন মন মানসিকতা থাকতে হবে। যদি আমি আমারটা শোনাইতে চাই, আমি আমার মতটা যদি অন্য কাউকে শোনাইতে চাই, তাহলে অন্যের মতটাও আমার শুনতে হবে। রাইট। হ্যাঁ, তো আমি যদি খালি বইলেই না আসি, মানে আমি যে বলতেছি আপনি যদি না শুনেন এবং তারপর যদি আপনার কি মতামত আছে যদি আমি না শুনি, একদম আর্গুমেন্ট হইতে পারে, হ্যাঁ, আপনার সঙ্গে আমার না মিলতে পারে। তাই বলে আমি যে আপনারটা শুনবো না এবং আমি আপনাকে অপছন্দ করে ফেলবো, আমি আপনাকে ঘৃণা করতে থাকবো, সেটা কিন্তু উচিত না। হ্যাঁ, মতামত এবং কি বলে aggression, হ্যাঁ, দুই জিনিস লাগে আমার কাছে। মানে একটা হচ্ছে রাগ প্রকাশ করে মতামত হইতে পারে না। আমি মতামত প্রকাশ করতে গিয়ে দুইটা গালি দিতে পারি, হইতে পারে, বন্ধুদের সঙ্গে এরকম হয়, কিন্তু কাউকে আমি হার্ট করার জন্য এটা মতামত হতে পারে না। হ্যাঁ, যে এখন অনেক সময় অনেক কমেন্টে করে না, এখন তো ধরেন কমেন্টের জায়গায় চলে আসছে। সো টু সাম এক্সটেন্ট আমি সোশ্যাল মিডিয়ার ব্যাপার স্যাপারগুলো একটু কমই, মতামতগুলারে খুব কমই গণায় ধরি, হ্যাঁ, কমেন্টের জায়গায়। বাট অনেক সময় যারা অনেক পোস্ট থেকে অনেক কিছু জানা যায়, কিন্তু অনেকের ব্যাপারে বোঝা যায়, মানে কি বলে, আগে একটা সময় ছিল বই পড়ে আমরা জানতাম, হ্যাঁ, এখন হচ্ছে বই পড়ে, মানে ফেসবুক পড়ে আমরা, হ্যাঁ, জানার ব্যাপারটা আসে। অনেকে অনেক রকমের বিস্তারিত মতামত তাদের ফেসবুকের মাধ্যমে দেয়, সেটা ভুল তথ্য হোক বা ইয়া হোক, সেটা আবার ফ্যাক্ট চেক বের হয়। হ্যাঁ, তো অনেক ব্যাপার স্যাপার এখন কিন্তু সহজ হয়ে গেছে। এখন কিন্তু চাইলেই আপনি যে কোনো ইনফরমেশন ভুলভাল দিয়ে পার পেয়ে গেলেন, তা কিন্তু হইতে পারবে না আর কি। হ্যাঁ, বাট এগেইন, মানে যে কারো মতামত প্রকাশ করার যেমন স্বাধীন, এটাই কিন্তু আমাদের মানে কি বলে, যে গণঅভ্যুত্থানটা হয়েছে, এটা কিন্তু মূলটাই ছিল কিন্তু এইটা, যে বাক স্বাধীনতা। হ্যাঁ, এই বাক স্বাধীনতার সময় আমাদের তো এটা বুঝতে হবে যে অনেক বছর তো আমরা কথা বলতে পারি নাই। এখন যখন বলতেছি তখন ভুল ভালো বলা হবে হয়তো বা, হ্যাঁ, কোনো ক্ষেত্রে হয়তো বা কাউকে হার্ট করার বিষয় চলে আসতে পারে। সেই ক্ষেত্রে এটাও বোঝা উচিত যে হার্ট করে ফেলাইছি, তাইলে মনে হয় একটু ক্ষমা চাই। আমি ক্ষমা চাওয়াটাও মত প্রকাশের বিষয়ে পার্ট বলে আমার কাছে মনে হয়। হ্যাঁ, আমারও তাই মনে হয়, কিন্তু মতামতটা প্রদান করা তো অবশ্যই ভালো। আমরা আসলে সবার কথাই শুনতে চাই দর্শক, এবং সবাই বলা ভালো। তবে যদি গঠনমূলকভাবে বলা যায়, দিন শেষে সেই সমীকরণটা কিন্তু বাংলাদেশের সাথে যুক্ত হয়। এবং যখন সমীকরণের কথা বলছিলাম, তখন একজন মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছে সৌমিক আহমেদ, অভিনেতা, এবং তিনি, আমি যদি ভালো বাংলায় বলি, প্রভাবক, ইংরেজিতে বললে ইনফ্লুয়েন্সার। সো নানান বিষয় আপনাকে বলতেই পারি। তবে স্বাগত জানাচ্ছি আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? জি জি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাকে পেয়ে আমাদেরকে অবশ্যই ভালো লাগছে, এবং আপনার কাছ থেকে নানান ধরনের মতামত আমরা শুনতে চাই। আপনার মতামতগুলো কেমন হবে? তবে তার আগে একটা বিষয় উত্তর আমি খুবই চাই, আমার সকল অতিথিদের কাছ থেকে আমি এটা প্রায়ই চাই, আর ইউ ফেমাস? হ্যাঁ, বেশি না। কেন নয়? এই দুইজনের পাশে বসে আই এম নট ফেমাস। কেন নয়? অনেক বেশি ফেমাস, আই এম জাস্ট ট্রাই করে আর কি, একটু জাস্ট পপুলার। নট এট অল। আমি আসলে নিজেকে ফেমাস মনে করি না, বিকজ আমার আশেপাশে যত মানুষ আছে তারা আমার থেকে অনেক বেশি ফেমাস। সো ওদের আশেপাশে থেকে আমি ফেমের স্বাদ পাই, আসলে এটা ভালো লাগে আমার। আচ্ছা আচ্ছা, আপনি যেটা পার্টটা একটু মিস করেছেন, আমরা বলছি এই আয়োজনের মাধ্যমে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ অসাধারণ, প্রত্যেকটা মানুষ ফেমাস শুধুমাত্র তার কাজের কারণে। সো সৌমিক আহমেদ কি মনে করে তার কোনো কাজ সমাজের কোনো একটা গোষ্ঠী, কোনো একটা ব্যক্তিকে প্রভাবিত করে? ভাই, এটার অ্যান্সার আমি দিই। হ্যাঁ, কারণ উনি ওনারটা বলবে না। উনি মানে কিভাবে প্রভাবিত করে সেটা শুধু যদি সোশ্যাল মিডিয়া দেখেন, সেটা তো একটা আছেই। হ্যাঁ, মত প্রকাশ করার, যে প্রপারলি মত প্রকাশ করার ওয়েটা, যেটা আমরা বলি নিরপেক্ষ, উনি একই সঙ্গে ওনার মতের সঙ্গে মিলে এরকম মানুষের কাজও উনি মানে তার ব্যাপারেও কথা বলে, আবার হচ্ছে গিয়ে যে ওনার মতের বিরুদ্ধে এরকম মানুষের ব্যাপারেও সে কথা বলে। হ্যাঁ, এবং হার্টফুল ওয়েতে না, প্রপারলি যদি রাইট। হ্যাঁ, আমি কিন্তু আপনাকে কথা বলতে দিতে চাই, আপনি বলেন প্লিজ। না, আমি যেটা বিশ্বাস করি, আসলে সব ধরনের মতামতই থাকা উচিত, এবং যে মতামতগুলোর ভ্যালু সমাজে অনেক বেশি, ওই মতামতগুলোর সামনে উঠে আসা উচিত। সেটা যতটুকুই আপনার সাথে দ্বিমত হোক না কেন, ডিসকাশন ডায়ালগ হওয়া দরকার। ডিসকাশন ডায়ালগ হবে না, একমুখী মতামত হবে শুধু, সেটা হলে আসলে সমস্যা। সো আমি চেষ্টা করি আমার মতামত এমনভাবে প্রকাশ করতে যেটাতে দুই পক্ষ কেন, তিন পক্ষ, চার পক্ষ কথা বলতে পারে। সো আমার ফেসবুকে একটা জিনিস, ফেসবুক থেকে একটা ট্যাগ আসছে যে কনভারসেশন স্টার্টার। আচ্ছা, ফেসবুক থেকে লিখছে ইউ আর কনভারসেশন স্টার্টার। সো আমি লিখছি হ্যাঁ, ইটস আ গুড থিং, আমার ভালো লাগে। ফেসবুকও বুঝে। স্যার, আপনার কাছে জানতে চাই, আমি যদি এই যে মানুষের মতামত নিয়ে কথা বলি, আপনি দীর্ঘ সময় রেডিওতে ছিলেন এবং সেখানেও দারুণ কিন্তু একটা ইন্টারাকশন হতো আপনার অডিয়েন্সের সাথে, এবং সেখানে আপনি নানান মানুষের মতামত পেতেন, মত দিতেন তারা। সেটা বিভিন্নভাবে খুব মজার হতে পারতো, গঠনমূলক হতে পারতো, ভালো না লাগার মতো হতে পারতো, বিরক্ত লাগার মতো হতে পারতো, নানান ধরনের মতামত। সো এই মতামতটাকে নিয়েও আপনি কাজ করেছেন দীর্ঘ সময়, এবং এখনকার সময় অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটটা যদি আমি একটু বলি, সেখানে আমরা একটু নানানভাবে উদ্বেগ প্রকাশ করছি যে এই মতামতটা আসলে সঠিক পথে যাচ্ছে কিনা।
মানুষকে কথা বলতে দিতে হয় এবং সেটা এখন সবাই কথা বলতে পারেন, কিন্তু সেই বলতে পারাটা আসলে কোন দিকে আগাচ্ছে কি মনে হয় আপনার? এটা আসলে এখনই বলাটা অনেক মুশকিল। কনভারসেশন, হ্যাঁ কঠিন। কনভারসেশন যতক্ষণ চলতে থাকবে এটা আসলে কোথায় গিয়ে শেষ হবে সেটা আমরা এখনই বলতে পারি না। কিন্তু দুজনই যেটা বললো যে মতামত দেয়াটা ডেফিনেটলি অনেক জরুরি। মতামত দিতে থাকতে হবে, একটা প্রপার ডিসকাশনের মাধ্যমেই কিন্তু একটা সলিউশন আসবে। মতামত না থাকলে আমরা সলিউশন খুঁজে পাবো না। বাট আমি এর সাথে আরো বলতে চাই যে মানে ইটস আ প্রসেস, ইটস আ জার্নি। সো এখনই এটার ডিসিশনটা বলতে পারাটা ডিফিকাল্ট। মানে চেঞ্জের সাথে সাথে মতামতেও চেঞ্জ আসবে, আমরা নতুন কিছু জানবো, নতুন ইনফরমেশন আসবে, তখন নতুন জানার সাথে আবার নতুন মতামতও আসবে। সো মতামত কিন্তু কখনো দেয়াটা শেষ হবে না, বা ডিসকাশন কিন্তু কখনো শেষ হবে না। তাহলে গ্রোথ, মানে এন্ড অফ ডিসকাশন ইজ এন্ড অফ গ্রোথ। সো মতামত চলতে থাকাটা অনেক জরুরি, কিন্তু সেটা গঠনমূলক হচ্ছে নাকি না সেটা সেটা দেখা উচিত। সেটার জন্য আমার মনে হয় যে যাদেরকে আমরা মনে করি যে কিছু মানুষ হয়তো বা মানে ম্যাস থেকে হয়তো বা একটু বিজ্ঞ বা স্পেশালাইজড, হয়তো বা আমরা তাদের কাছ থেকে মতামত নিয়ে জানতে পারি যে আসলে জিনিসটা গঠনমূলক হচ্ছে কিনা, সাজেশনস নিতে পারি আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে। সো কিন্তু মিশু যেটা বললো যে অ্যাগ্রেশনটা দেখানো যাবে না, অ্যাগ্রেসিভ হওয়া যাবে না, তাহলেই কিন্তু একসেপ্ট করতে হবে এবং একজন আরেকজনকে টেনে তোলার মানসিকতাটা থাকতে হবে। মানে আমার মতামতের মাধ্যমে যদি একটা সমাজে খারাপ কিছু হয় সেটা কিন্তু আমার দায়িত্ব, একটা সমাজের গ্রোথের পজিটিভ দিকটাতে যদি সেটা ইম্প্যাক্ট ফেলে সেটাও কিন্তু আমার দায়িত্ব এবং আমার পার্টিসিপেশন। সো এই দুইটা দিকের ব্যালেন্সটা ঠিক রাখাটা আমার মনে হয় অনেক জরুরি। স্যার, আপনি যেভাবে বললেন যে মতামত তো থাকতেই পারে এবং মতামতে নানান ধরনের ইনফরমেশন আছে এবং আসে, এবং সেখানে আরেকটি বিষয় আপনাকে যদি আমি বলি যে আপনার কথার মাধ্যমে আমি বুঝলাম যে আমাদের আশপাশের যারা আছেন, মতামত যারাই দিচ্ছেন, হয়তো কেউ পিছিয়ে থাকতে পারে, তাকে সামনে নিয়ে আসা বা টেনে তোলার ব্যাপারটা খুব জরুরি। সমস্যাটা হচ্ছে এই প্রেক্ষাপটটাতে তিনজনকে একটু বলি যে ইনফরমেশনের জায়গায় সেটি হচ্ছে এখন ডিসইনফরমেশন, মিসইনফরমেশন হয়ে যাচ্ছে, এবং টেনে তোলার বদলে আমরা আসলে দাবিয়ে রাখতে চাচ্ছি। মানে আমরা যেটা প্রত্যাশাটা করছি সেটা ঠিক উল্টোটা ঘটছে, এবং সেটি সবচেয়ে বেশি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। নানান ধরনের অপপ্রচার চলছে, গুজব চলছে, এবং আমরা বাংলাদেশ নিয়ে বিশেষ করে যদি বলি সেখানে নানান ধরনের গুজব এবং অপপ্রচার, অপতথ্য ছড়ানো হচ্ছে। একটা শব্দটা বলি যদি আমি, ডিসইনফরমেশন, সেটা সুনির্দিষ্টভাবে হচ্ছে। আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। সেটাকে আপনি একজন প্রভাবক হিসেবে, একজন ইনফ্লুয়েন্সার হিসেবে, কিংবা একজন এই বাংলাদেশের নাগরিক হিসেবে কিভাবে কাউন্টার দিচ্ছেন, কি করছেন আপনি সেটার জন্য? আচ্ছা, প্রথমত আপনার আমি একটু বলি যে ধরেন এই যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন যেটাই বলেন না কেন, যেটা বলতেছেন সোশ্যাল মিডিয়ায়, এটা কি আগে ছিল না? ছিল। যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন কি মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছিল না? ছিল। ওই সময় প্রভাবক ছিল কারা? ছিল জার্নালিস্ট, সংবাদ মাধ্যম। আমরা গতকালকে থেকে দেখছেন কিনা যে মুন্নি সাহার অ্যাকাউন্টে নাকি 134 কোটি টাকা পাওয়া গেছে। একজন সাংবাদিকের অ্যাকাউন্টে 134 কোটি টাকা যখন পাওয়া যায়, তাহলে তার টাইমলাইন সময় সে যখন নিউজ করছে, সেই নিউজগুলো কতখানি ইনফরমেটিভ ছিল, বা ওইটার মধ্যে কি মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন থাকার ব্যাপার কি থাকতে পারে না? উনি কি ওনার গ্রাউন্ডটাকে মিসইউজ করে নাই? তাইলে আমি ধরলাম যে ওনার, মানে ধরেন একজনের নামে, এটা এখনো এটা নিয়ে একটু বিতর্ক আছে, উনি নিজেও একটা এই যে বললাম আমি আমার মতামত, আমার যেটা আমি অবজার্ভ করতেছি, আমি জানি না ওনার অ্যাকাউন্টে আছে কিনা, আমি ওনার স্টেটমেন্ট চেক করতে যাইনি। আমার কাছে সোশ্যাল মিডিয়ার থ্রুতেই, কোনো নিউজ মাধ্যমের মানে গণমাধ্যমের মারফতেই আমরা জানতে পারছি যে ওনার অ্যাকাউন্টে এই অ্যামাউন্ট অফ টাকা আছে। জি হ্যাঁ, সেটা সে স্বীকার করছে কি করে নাই আমরা জানি না। যখনই আসছে এটা ফ্যাক্ট চেকের বিষয়টাতে কতখানি মানে আগায় আসছে বাকিরা। হ্যাঁ, অলসো ধরলাম 134 কোটি নাকি টাকা নাই, মানে টাকা নাই, বাট অ্যামাউন্ট তো আছে কোনো না কোনো। এখন এই অ্যামাউন্টটা আসলে একজন সাংবাদিক, ধরেন আপনিও একজন সাংবাদিক, হ্যাঁ, আপনি তো ব্যবসায়ী না, আপনি সংবাদ বেচতেছেন না, আপনি একজন সাংবাদিক, যেমনটা উনিও। হ্যাঁ, উনি নিশ্চয়ই চাকরি অন্তর্ভুক্ত ছিল, তাহলে এরকম একজন মানুষের অ্যাকাউন্টে এত টাকা পাওয়াটা কি চাকরির মাধ্যমে হয়েছে, বা উনি কি কোনো ব্যবসা করতো? হ্যাঁ, এই যে ব্যাপারগুলা, তো এটা আমার কাছে লাগে যে ধরেন এখন যখন অনেক রকমের ইনফরমেশন আসে, এখন কিন্তু তুলনামূলক সহজ আপনার ওই ইনফরমেশনটার ফ্যাক্ট চেক করা, কারণ তথ্য প্রযুক্তির যুগ বলা হয় এখন। হ্যাঁ, আমাদের কাছে ইটস জাস্ট আ ক্লিক অ্যাওয়ে, যাচ্ছে এটা কতখানি সত্য আমি একটু চেক করে দেখি। হ্যাঁ,
সেই সুযোগটা মানুষের তৈরি হয়েছে। এই যে আমরা যে বলতেছি না যে ধরেন গত 16 বছরের কথা বলা হয় যে 16 বছরে কি পরিমাণ মিস ইনফরমেশন ছড়ানো হয়েছে, হ্যাঁ আমরা কতখানি ফ্যাক্ট চেক করছিলাম ওই সময় যারা সাংবাদিকতায় ছিল বা বাকিরা যারা ফ্যাক্ট চেক করতো তারা কতখানি এটা ছড়াইতে পারছিল। তো এখন তো আমরা বলছি যে আমরা সম্মিলিতভাবে একত্রে আগাবো এবং বাংলাদেশটাকে সুন্দর রাখবো, ফলে সেই সময়টাকে ব্যতি রেখে এখনকার সময় আমাদের আরো সুগঠিতভাবে এইগুলোর কাউন্টার দেওয়া উচিত না? অবশ্যই উচিত। এবং এখানে যখন আসে হচ্ছে গিয়ে যে ধরেন যখন বাংলাদেশের এগেইনস্টে কোনো একটা দেশ, ধরলাম যে ধরেন এখন ভারতের একটা ব্যাপার চলতেছে, হ্যাঁ, বাংলাদেশের এগেইনস্টে যখন কোনো একটা দেশ, তখন আমাদের সম্মিলিতভাবে দেখবেন সবাই একত্র হয়ে গেছে, কারণ উই নো যে আমাদের এখন কার এগেইনস্টে দাঁড়াইতে হবে, হ্যাঁ, বা কার ফরে দাঁড়াইতে হবে, মানে কোন কোন জায়গায় তারা কিভাবে মিস ইনফরমেশন করতেছে, ছড়াইতেছে, বাট ব্যাপারগুলো তো সত্য না, রাইট? সো কিন্তু যখন আপনি আসবেন হচ্ছে যে দেশের অনেক ব্যাপার স্যাপারের ক্ষেত্রে, তখন কিন্তু আপনার ভিন্ন জায়গায় চলে আসবে, কারণ প্রত্যেকের এজেন্ডার বিষয় আছে। বাট যখন দেশের ব্যাপার, তখন কিন্তু আর এজেন্ডার বিষয় নাই, তখন কিন্তু আমার সার্বভৌমত্ব ইজ ইম্পর্টেন্ট। যখন আমার সার্বভৌমত্বের এগেইনস্টে যদি দাঁড়ায় অন্য কারো ফরে গিয়ে কথা বলতে যায়, তখন কিন্তু আমার একটা সমস্যা আছে যে ভাই তাইলে আমি আমার ওর ব্যাপারে ডাউট আছে যে মানে যে তাই তোমার পক্ষটাকে, মানে তুমি কার পক্ষে কথা বলতেছো? আমার তো আগে আমার দেশের যদি ওইটাও রাইট, আমার দেশের কেউ যদি ভাই কোনো আমার দেশ কি কোনো জায়গায় কোনো বর্ডার কিলিং করছে, বা আমার দেশের কেউ কি ওই দেশের কারোর সঙ্গে আমাদের দেশে কনসুলেট কোনো জায়গায় হামলা হয়েছে না, তাই ওই দেশে হামলা হইতেছে, আমরা তাহলে কারা এক্সট্রিমিস্ট ওটা বোঝাই যাচ্ছে বোল্ডলি, কিন্তু আমাদের পররাষ্ট্র ইয়ার থেকে এরকম বোল্ডলি এটার করা হইতেছে, তাই না, এই যে কি বলে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে হিসাবে, তো এটা এইরকম একটা বিষয়ে বাংলাদেশের ইয়াতে ঘটুক না, আমাদের তো বরং আমরা সিকিউরিটি দেই যে রাতের পরে রাতের একটা টাইমে হচ্ছে ওই রাস্তা দিয়ে চলাই যাবে না, কারণ ওই জায়গায় হচ্ছে কি তাদের কনসুলেট আছে বা তাদের হচ্ছে দূতাবাস আছে, হ্যাঁ, এমবাসি আছে, বলে আমরা ওই রাস্তা ঠিক আছে ভাই আমরা দেশের নাগরিক হয়ে রাস্তা দিয়ে চললামই না, রাতের একটা টাইমে সিকিউরিটির জন্য এরকম করা হয় তো, তাই না? তাহলে আমরা তো এই সেফটিটা দিতেছি, আমরা এটা মানতেছি, আমরা তো গিয়ে ওখানে গিয়ে কেউ ঘেরা করতেছে না। সেটাই এই যে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চালানো হচ্ছে, যে আপনাকে আমি যদি বলি শ্রমিককে নিয়ে ধরেন অপপ্রচার চালাচ্ছে, শ্রমিক এটা করছে, শ্রমিক আসলে করে নাই, এবং সেটার যে কাউন্টারটা সেটা আমরা আসলে গঠনমূলকভাবে কিভাবে দিতে পারি? বিষয়টা হচ্ছে এখন এই সোশ্যাল মিডিয়া টেকনোলজি এগুলো ইমপ্রুভমেন্ট হওয়াতে অপপ্রচার করাটা খুবই সহজ হয়ে গেছে। এখন ধরেন আমার ক্ষেত্রে আমার একটা ভেরিফাইড প্রোফাইল নাও থাকতে পারে, সো ভেরিফাইড প্রোফাইল না মানে এটাকে ইজিলি এটাকে আপনার ডিসেবল করে দেওয়া বা এটাকে ফেক প্রোফাইল বলে দেওয়া, এগুলো খুবই ইজি। সো এইসব জিনিসপত্র অহরহ হয়। সো এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম যেটা, আমি এটা অনেক বছর ধরে বলছি, যে আমাদের এখানে এই রিলেটেড অথরিটি নাই। ফেসবুক, গুগল, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, এতগুলো প্ল্যাটফর্ম এখানে এত বড় হচ্ছে, আপনার যমুনা টিভির একটা অফিসিয়াল অফিস আছে এখানে, এগুলার একটার অফিসিয়াল কোনো অফিস নেই, অফিসিয়াল কোনো বডি নাই। সো গভর্নমেন্টও যে এটাকে সার্কুলেট করবে বা এটাকে অথরিটি দিয়ে কন্ট্রোল করবে বা দেখবে, ওই বিষয়টা এখনো নাই। কেন নাই? এত বড় একটা দেশ, এত বড় একটা পপুলেশন, এত মানুষ এটা ব্যবহার করছে, এখানে কেন রেগুলেশন নাই? রেগুলেশন বলতে এটা বলছি না যে আমি কথা বলা বন্ধ করে দেবো, আমি বলছি যে এখানে রেগুলেশন নাই কেন? এখানে মানুষ ইনকাম করছে, সেখানে ইনকামে ট্যাক্স দেওয়া, ভ্যাট ট্যাক্সও কিন্তু কাটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক থেকে, কিন্তু এটার বিনিময়ে আমি কোনো বেনিফিট পাচ্ছি। সো আপনি কি মনে করেন যে এখানে নীতি নির্ধারণী পর্যায়ে কোনো ধরনের ব্যর্থতা আছে? অবশ্যই, মানে অবশ্যই। আমি কেন একটা এই প্যাক, মানে যখনই আমার ফেসবুকের সাথে বা মেটার সাথে কথা বলতে হবে, আমার মেইল করতে হবে, আশা মানে হোপ করতে হবে যে কোনো না কোনো দিন আমার মেইল দেখবে, অথচ এখানে কিন্তু মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন ফলোয়ারের মানুষজন এখানে আছে। সো ওদের প্রোফাইল, ওদের ইনফরমেশন যখন মিস ইনফরমেশন হয়ে যাচ্ছে, বা যখন যাদের টাকা বেশি তারা এই টাকাটা ব্যবহার করে মিডিয়া বাইং করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তখন এটা আপনি কিভাবে কাউন্টার করবেন যদি একটা বডি না থাকে? দ্যাট ইজ দ্য প্রবলেম which we are not addressing, যেখানে কোনো বডি নাই যেটাকে রেগুলেট করবে, গভর্নিং বডি। সো সেটা নিয়েও একটা কাজ করার সুযোগ রয়েছে যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন। তবে আমি একটু স্যার আলম আপনার কাছে জানতে চাই, আমরা আসলে মতামত, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন নানা বিষয় নিয়ে কথা বলছিলাম, অপতথ্য, এবং সেখানে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ থাকেন তারা আসলে কী কী ভূমিকা নিচ্ছেন। আমি একটু জানতে চাই যে সোশ্যাল মিডিয়াতে যেই অপতথ্য যেভাবে ছড়ায়, সেটা নিয়ে আপনার ভয় লাগে কখনো? সেটা নিয়ে ভয়, পার্সোনাল ইনফরমেশন নাকি ইন জেনারেল? ইন জেনারেল আমি অবশ্যই ইন জেনারেল কথা বলছি। সেটা নিয়ে তো অবশ্যই ভয় লাগে, কারণ যে কোনো একটা তথ্য যেটা মানুষকে নাড়া দিবে বা তাদের ভেতর থেকে নেগেটিভ একটা রিয়াকশন বের করবে, এরকম কোনো কিছু ম্যাস মিডিয়াতে ছড়িয়ে যাওয়া, এটা অবশ্যই ভয়ের ব্যাপার, কারণ এটাতে মানে ইউ অ্যাট্রাক্ট নেগেটিভ রিয়াকশনস অ্যান্ড দ্যাট ইজ নেভার গুড ফর এনিথিং।
সো হ্যাঁ, অবশ্যই এটা নিয়ে ভয় লাগে, কিন্তু এটা মিনিমাইজ করা যায় কিভাবে, এটা কিভাবে আমরা একটা ইনফরমেশন দেখার সাথে সাথে ওটা নিয়ে রিয়্যাক্ট না করে, ইনস্টেড অফ রিয়্যাক্টিং আমরা গিয়ে আগে ওটা নিয়ে একটু রিসার্চ করে তারপরে ওটা নিয়ে একটা কনস্ট্রাকটিভ মতামত কিভাবে দিতে পারি, ওই পেশেন্সটা আমার মনে হয় আমরা যদি একটু প্র্যাকটিস করি, যে আজকে আমি একটা নিউজ দেখলাম, ওটা দেখেই আমি ফ্যাক্ট চেক না করে সাথে সাথে শেয়ার দিয়ে 10 জন ফ্রেন্ডকে ওখানে ট্যাগ করে ওটা ছড়িয়ে দিলাম, এটাতে শুধু নেগেটিভিটিটাই বাড়বে। তখন যেটা হবে যে যে প্রবলেমটা মিনিমাইজ করাটা তখন আরও বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সো আই থিঙ্ক আমাদের নিজ নিজ জায়গা থেকে সবারই দায়িত্ব, কোনো একটা ইনফরমেশন, সেটা মিস ইনফরমেশন হোক, কারেক্ট ইনফরমেশন হোক, শেয়ার করার আগে ফ্যাক্ট চেকটা করে নেওয়া। ফ্যাক্ট চেকটা করতে হবে। দুর্দান্ত, থ্যাংক ইউ সো মাচ। শুধুমাত্র এখানেই আমরা একটু জানতে চাওয়া সেটি হচ্ছে যে আমরা দেখি যদি ওভারঅল পার্সপেক্টিভটা দেখি, শুধু বাংলাদেশ না অন্যান্য দেশের পার্সপেক্টিভটা দেখি, সেখানে নানান ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা থাকেন যারা ইনফ্লুয়েন্স তৈরি করেন বিভিন্ন মাধ্যমে এবং সেটি বিভিন্ন ধারা। আমাদের এখানেও বাংলাদেশেও বিভিন্ন ধারার বিভিন্নভাবে তারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করেন এবং সেটা স্যাটায়ার বেসিসে হোক, মজার মাধ্যমে হোক, যে কোনো ফরম্যাটেই হতে পারে। আপনাদের কি মনে হয় যে বাংলাদেশে পলিটিক্যাল অ্যানালাইসিস করার মতো কন্টেন্ট ক্রিয়েটররা একটু কম আছে, যেটার মাধ্যমে আমরা এই যে সারাক্ষণ এতক্ষণ ধরে যে আলোচনা করলাম যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াচ্ছে কোনো একটা গোষ্ঠী, কিংবা এই পলিটিক্যাল স্ট্যাটাসটা তুলে ধরার ক্ষেত্রে আমরা আমাদের কন্টেন্ট ক্রিয়েশনে একটু ঘাটতি আছে, বা এই জায়গাটাতে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর কম আছে? নাই তো, আমার কাছে তো লাগে যে নাই। প্রথমত রিজন বলি আমি, ধরেন 4 মাস হয়েছে আমরা হচ্ছে গিয়ে এখন ওপেনলি কথা বলতেছি, গত 16 বছরে কেউ কোনো মানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বাইরেছে। আপনাকে মানে ধরেন আমি পলিটিক্যাল কার্টুনিস্ট, হ্যাঁ আমি পলিটিক্যাল কার্টুন মানে আঁকছি, হ্যাঁ আমার তো ধরেন পলিটিক্যালি অনেক কিছু বলতে আরো মন চাইতো, হ্যাঁ যেটা আমি জানি যে বললে কি সমস্যা হবে, হ্যাঁ বাট আমি এটা আমার কার্টুনের ভাষায় অলওয়েজ প্রকাশ করার চেষ্টা করি যে আমি যেটা করি সেটা কইরা আমি হচ্ছে গিয়ে কি বলে আমার মতটা বা মেসেজটা দিতে পারবো। হ্যাঁ আপনি মনে হয় যে ওনার একটা পলিটিক্যাল সেন্স আছে এবং এটা নিয়ে এসে কথা বলার মানে ওই জায়গাটায় পেট্রোনাইজ করবে কে, মানে ওই জায়গাটা করতে দিবে কে? কারণ ওই যে আমরা ইন্ডিয়ার কেউ কি দেয় আসলে, নাকি নিজে কন্টেন্ট ক্রিয়েটর নিজেই যখন আপনি রিপারকাশন ফেস করবেন, যেখানে ইওর লাইফ ইজ গোইং টু বি অ্যাট স্টেক, স্বাভাবিকভাবেই আপনি ওখান থেকে হয়তো বা একটু পিছিয়ে আসবেন। অলসো এখানে আরেকটা জিনিস লাগে আমার কাছে, যে ধরুন কন্টেন্ট ক্রিয়েশন বললেই ধারণাটা হয়ে গেছে হচ্ছে কন্টেন্ট মানে হইতে হবে হচ্ছে ফান, যেটা হচ্ছে এঙ্গেজ করবে, এঙ্গেজ করার মাধ্যমে জিনিসটা হবে। হ্যাঁ আমরা ওই যে আন্দোলনের ইয়ার সময় এই যে ধরেন ইন্ডিয়ার কথাই বলে যে ধ্রুব রাঠি হচ্ছে গিয়ে এবং দেশভাগ, এই দুজন হচ্ছে খুব বিউটিফুল দুইটা, মানে ওইটার মধ্যে ধরেন ভালো খারাপ বাদ দিলাম, বাট বানাইছে। আমাদের দেশে কেউ বানাইতে পারলো না কেন? আমাদের দেশে কি রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন ভালো বক্তা নাই? হ্যাঁ মানে তারা কি এরকম ভাবে সোশ্যাল মিডিয়া হয়েছে গেছে রাজনৈতিক আলাপ করার ক্ষেত্রেই কেউ যখন কোনো টপিক নিয়ে কথা বলতে যায় তখন অলওয়েজই আমরা পক্ষ বিপক্ষতে জায়গা, যে যদি জামাতের ব্যাপারে কেউ ভালো কথা বলতে যায় বা বিএনপি ব্যাপারে কেউ ভালো কথা বলতে চায় বা আওয়ামী লীগের ব্যাপারে কেউ মানে হোয়াট এভার ইট ইজ বলতে চায়, তখন জিনিসটা তুমি তো হয়ে গেছো হচ্ছে জামাতের দালাল, তুমি হয়ে গেছো বিএনপির দালাল, তুমি হয়ে গেছো। বাট ভাই ওর পলিটিক্যাল গ্রাউন্ডটাকে বোঝার চেষ্টা করে না কেউ, আসলে কোন গ্রাউন্ড থেকে বলতেছে। হ্যাঁ যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল বলি, হচ্ছে ধরেন এখন নেগেটিভ চলতেছে হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না। হ্যাঁ পলিটিক্যাল পার্টিরা বলতেছে হচ্ছে গিয়ে থাকা উচিত, কারণ হচ্ছে রাজনৈতিক দল। হ্যাঁ আমার কথা হচ্ছে গিয়ে থাকুক না থাকুক এটা এত বড় দায়িত্ব মানে এটা নিয়ে বলার হয়তো বা আমি কেউ না, কিন্তু আমি যদি প্রিভিয়াস হিস্টোরির দিকে যাই, যখন বলা হচ্ছে গিয়ে যে অনেকে বলে না যে জামাতকে তো আনছিল হচ্ছে গিয়ে জিয়াউর রহমান, হ্যাঁ কিন্তু ওই সময় তো আওয়ামী লীগেরও জিয়াউর রহমানই আনছিল, কারণ 75-এর পরে তো আওয়ামী লীগের এক্সিস্টেন্সই থাকে না, তখন তো বাকশাল হয়ে গেছে, তখন আওয়ামী লীগই নাই, কারণ একদলই তো, কারণ বাকশাল তারপর 75-এর পরে যখন কোনো দলই নাই, তা সর্বদলীয় রাজনৈতিক ব্যবস্থা যদি নিয়ে আসছে কে? জিয়াউর রহমানের মাধ্যমে আসছে। আমি এটা বলার পরে বলবে হচ্ছে এই দেখ ইয়ার দালাল, বিএনপির দালাল। হ্যাঁ আমার কথা হচ্ছে এটা তো হিস্টোরিক্যাল ফ্যাক্ট। শ্রমিক আপনার কি এই বিষয়ে মতামতটা একটু দিবেন আপনি? আমার মতামত হচ্ছে যে এই যেটা বললো যে 16 বছর ধরে আসলে আমরা এত ডিরেক্ট ইনডিরেক্ট ভাবে এত থ্রেট দেখেছি যে আমরাও হয়তো অনেক সময় পলিটিক্যাল ভিডিও বানানোর চেষ্টা করেছি, শুরুর দিকে অনেকেই দেখেছো হয়তো, একদম শুরুর দিকে আমরাও কিছু পলিটিক্যাল কথাবার্তা বলার চেষ্টা করেছি, সাথে সাথে যে লেভেলের রিপারকাশন আমরা দেখেছি। সো এটার পর আসলে সেকেন্ড টাইম কথা বলতে তখন তো আসলে ছোট ছিলাম, আচ্ছা কিন্তু এরপরও এই মিশু ভাই যেরকম কার্টুনের মাধ্যমে বলছে, আমি আমার স্ট্যাটাসের মাধ্যমে ট্রাই করি, ইনডিরেক্ট হলেও ট্রাই করি। সো বাট এই আমাদের এখানকার একটা প্রবলেম হচ্ছে আমরা স্পেশালাইজেশনে বিশ্বাস না করে আমরা বেশি নাম্বারসে বিশ্বাস করি। আমি একটা ফানি কন্টেন্ট দিলে হয়তো বেশি ভিউজ আসবে, বেশি ভাইরাল হয়ে যাব, কিন্তু স্পেশালাইজ জিনিসটা যে ভ্যালু বেশি।
আপনি প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বা যেটাই ছড়ান না কেন একটা ভিউজ খুব ভালো হবে, ভাইরাল হবে। যেসব নিউজগুলোর কথা আমরা একটু আগে বলছিলাম ওগুলো তো ভাইরাল হবে, বাট ওগুলো কিন্তু লংগিভিটি নাই। ওটা 10 দিন টিকবে না, 1 মাস টিকবে না, 1 বছর যাবে। রাইট। সো যেই জিনিসগুলো 1 বছর 2 বছর 10 বছর যায় ওগুলো স্পেশালাইজেশন উপর ডিপেন্ড করে। এখন পলিটিক্যাল স্পেশালাইজেশন যদি কেউ করে, যার আসলে হিস্ট্রি নিয়ে নলেজ আছে, পড়াশোনা করেছে, তার বলা উচিত। এখন আপনি র্যান্ডমলি এসে যদি পলিটিক্স নিয়ে কথা বলা শুরু করি, ওইটাও আবার অ্যাকসেপ্টেবল হবে না। কিন্তু আমরা যাদেরকে বলছি যে প্রভাবক, ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের দেশে এই যে গ্যাপটা রয়ে গেছে, এটা নিয়ে কেউ আসলে কাজ করছে না। দিন শেষে কখনো না কখনো আপনাদের কি কখনো মনে হয় যে আফটার 10 ইয়ার্স, আফটার 15 ইয়ার্স নেক্সট প্রজন্মকে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে, ভাই আপনারা তো কিছু করেন নাই, বলেন নাই? যদি বাক স্বাধীনতার প্র্যাকটিসটা এখন থেকে চলতে থাকে, আমার মনে হয় না আমাদের এই প্রশ্নের উত্তরটা, মানে এই প্রশ্নটাই ফেস করতে হবে 10 ইয়ার্স ডাউন দ্য লাইন। এই স্বাধীনতাটার উপরেই অনেক কিছু ডিপেন্ড করে। যেমন হয়তো বা মিশু আর সৌমিক বসেই একটা পডকাস্ট বা একটা শো করে ফেলতে পারে, যেখানে মানে কারেক্ট ইনকারেক্ট ইনফরমেশন না, জাস্ট ওদের ওপিনিয়নগুলি ওরা টেবিলে রাখলো, হ্যাঁ, জাস্ট ফ্যাক্টগুলি বললো, ফ্যাক্ট রিসার্চ করে, অ্যান্ড দেন ওখান থেকে দ্য অডিয়েন্স ক্যান টেক ওভার। ওখান থেকে হয়তো আরো 10 জন দেখে ওখানে এসে জয়েন করলো। সো এই স্বাধীনতাটা যেহেতু আমাদের এতদিন ছিল না, যেমন মিশু বাকশালের কথা বললো, আই হ্যাভ বিন আ পার্ট অফ আ মুভি দ্যাট ওয়াজ বেসড অন বাকশাল, বাট ওই মুভিটা আসলে 1 উইকের বেশি থিয়েটারে চলতে পারেনি বিকজ অফ রেস্ট্রিকশনস। সো যেহেতু এই ধরনের রেস্ট্রিকশনস আমাদেরকে ফেস করতে হয়েছে, সো অটোমেটিক্যালি আমাদের এই জেনারেশনটা ডিমোটিভেটেড হয়ে গেছে যে পলিটিক্স নিয়ে আচ্ছা কথা বলা যাবে না বা কোনো ওপিনিয়ন দেওয়া যাবে না। বাট উই হোপ যে এখন থেকেই ব্যাপারটা। আমার এই প্রশ্নটা যদি আমি বরং এভাবে করি গিয়ে যে আমার যারা আগের জেনারেশন ছিল তারা আমারে কেন গিয়ে বুঝাইতে পারে না রিগার্ডিং দ্য পলিটিক্স। আচ্ছা, তারা কেন এই জিনিসটা করে নাই? তারা শিখাইছে পলিটিক্স করা ভালো না। হ্যাঁ, কেন নোংরা মানে ওইটা করতে গিয়ে আমরা পলিটিক্সের ব্যাপারে নেগেটিভিয়া। আমারে কখনো 71-এর প্রিভিয়াস বিষয়ে বলতেছে না, আমার 71 পরবর্তী বিষয়ে বলে নাই, তো ওনারা কই ছিল? আমি তো আমার জায়গা থেকে বলে যাচ্ছি যে এই প্রশ্নটা তো ভাই সবসময়ই আসবে। আমিও আপনার যে চিনে না সে এসে বলবো যে তুমি কি করছো, তুমি কি করছো, রাইট। আমি কেমন বলবো না কি হচ্ছে, আমি ভাই দেখেন ভাই 12 বছর ধরে কার্টুন আঁকছি। কোনটা করলে ভালো হয় সৌমিক? আমি একটাও পারি না এখন, কারণ আমি একজন একটু আগে মন্তব্য পড়ছিলাম, মূলত হচ্ছে আর ইউ ফেমাসের আয়োজন বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন কথা লিখেন। সো একজন লিখেছেন যে সৌমিক ভাইয়ের নাচ দেখতে চাই, কি বলতে চান ব্যাপারটা? ও ভুল মানুষের কথা বলছে, আমার ভাই নাচতে পারে, আমি পারি না। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে তাহলে যাকে দেখা যাচ্ছে তাহলে সে কে? ও আমাকে কাকে দেখা যায়? আমি নাচি না তো আসলে। সারা বলতে পারবে, আমি নাচি না। সারা, আমরা আসলে কি করতে পারি? মানে মানুষজন এই যে অনেক কিছু জানতে চাচ্ছে কিংবা নাচ দেখতে চাচ্ছে, গান শুনতে চাচ্ছে, কি করা যেতে পারে? সৌমিককে দিয়ে আমরা আসলে রিকোয়েস্ট করতে পারি একটা গান গাওয়ার জন্য। এটা তো হতেই পারে, মানে দে ডোন্ট হ্যাভ টু নো দ্যাট ইউ ড্যান্স অ্যাজ ওয়েল। কোনো সমস্যা নেই, আমাদের একটা পর্ব থাকে, সেটা হচ্ছে যাহা বলিব মিথ্যা বলিব। আমরা আসলে মিথ্যাটাই বলতে চাই এখানে, এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা যে অপতথ্য গুজব নিয়ে এতক্ষণ কথা বললাম সেটাই ছড়াতে চাই। ফলে আমরা কি সৌমিক দিয়ে শুরু করবো আর সারা দিয়ে শুরু করবো? সৌমিক দিয়ে। আচ্ছা সৌমিক, ব্যাপারটা হচ্ছে যে আমি যেটাই বলবো, একটা শব্দ বলতে পারি, একটা বাক্য বলতে পারি, সেই শব্দ এবং বাক্যের ব্যাপারে আপনাকে আসলে মিথ্যেটা বলতে হবে। আচ্ছা, ওকে। আচ্ছা। সো মোর্শেদ মিশু খুবই বাজে কার্টুন আঁকে। সারা আলম ওর ভয়েসটা খুবই বাজে। অপতথ্য। সত্যি কথা। আর ইউ ফেমাস? ইয়েস। বাংলাদেশ। সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ। মিথ্যা না, এটা পুরোটাই সত্য। আসলে এখানে আমাদের কারোর সবারই একটা মত, এবং সেটা এক জায়গাতেই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম? গ্ল্যামারাস। গ্ল্যামারাস। আচ্ছা, বাংলা সিনেমা যেটাতে আপনাকে মাঝে মধ্যে দেখা যায়? আমাকে তো দেখা যায় না। এটাই মিথ্যা। বাংলা সিনেমা ভেরি আর্টসি। আচ্ছা, আমি যদি আরেকটু বলি, আরো স্পেসিফিকে আসি, ওটিটি? স্ক্যান্ডালাস। তো ট্রু হয়ে গেছে নাকি? ওটিটি ওটিটি অনেক পয়সা দেয়। অনেক পয়সা দেয়, হ্যাঁ। আচ্ছা, ইনস্টা? ইনস্টা ইনস্টা মেক্স এভরিওয়ান পপুলার। সারা, সৌমিক আহমেদ?
একদমই ট্যালেন্টেড না। মোর্শেদ সত্যি মিশু, ওর মধ্যে ক্রিয়েটিভিটি বলে কিছুই নাই। রেডিও, এখন অনেক জমজমাট বাংলাদেশে। পেট, পেটস আমি একদমই পছন্দ করি না, আই হেট দেম। আচ্ছা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একদম প্রপারলি ব্যালেন্সড, এভরিওয়ান নোজ হাউ টু ইউজ ইট। ওকে। মোর্শেদ মিশু আপনার কাছে ফিরতে চাই। শৌমিক আহমেদ, চমৎকার গান গায়। সারা আলম, ও দেখতে অনেক কুৎসিত। ইউসুফ সরকার, হ্যাঁ, ইউসুফ সরকার ইউসুফ সরকার আমার খুব কাছের লোক। কি যেন একটা বলে যে এর জন্য চরম মূল্য দিতে হবে। ওই আমার জুতা কেনার জন্য। আচ্ছা, কার্টুন, ফালতু জিনিস। আচ্ছা, অবয়ব, মানে যে কোনো অবয়ব হতে পারে, মানুষের বা যে কোনো স্যাটায়ার হতে পারে। বুঝি নেই। মানে এটা কি মিথ্যা নাকি অবয়বটা বুঝেন নাই? বুঝি নেই। আচ্ছা, আর ইউ ফেমাস? অনেক ভাই, সেই লেভেলের। আচ্ছা, আমি আর ইউ ফেমাস প্রোগ্রামটা সম্পর্কে জানতে চাইছি। ও আচ্ছা, সত্যি না মিথ্যা? কোনটা? আহমেদ রেজা ছাড়া এটা চলবেই না। না না, এটা না, এটা বেশি এটা হয়ে কি গেছে। সত্যি না ও আচ্ছা, মিথ্যা? মিথ্যা 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 মিথ্যা, এটা ঠিক আছে, ঠিক আছে। সরকার, পতন হবেই। সত্যি কথা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক, সবাই এখানে সত্য কথা বলে। ইউটিউব, অনেক টাকা কামায় বাংলাদেশের মানুষ। কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশের প্রপার, এটা সত্য হয়ে যাবে এটা যদি বলি, প্রপার পলিটিশিয়ানস। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত দারুণ দারুণ ইনসাইটস শেয়ার করার জন্য। বাট আমরা আমাদের দর্শকদেরকে আরেকটা বিষয় জানাতে চাই, যেটি আমাদের একটা পর্ব আছে, সেটি হচ্ছে তোমাকে জানাতে। আমাদের এখানে আগত অতিথিরা চিঠি লেখেন আপনার উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে, সেটি আমরা একটু শুনতে চাই। শ্রমিক, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। কি লিখেছেন, কার জন্য লিখেছেন, কেন লিখেছেন? থ্যাংক ইউ, অনেক বছর পর আসলে লিখলাম ফার্স্ট অফ অল, আর চিঠি লেখা তো ভুলেই গেছি। সো ওখান ইউসুফ থেকে সরকার বলছিল লিখতে, লেখেন না। হ্যাঁ, আমার চিঠি হচ্ছে টুয়ার্ডস দ্য নিউ জেনারেশন। Okay. এই নতুন প্রজন্মের জন্য খুবই ছোট করে লিখেছি, যেটা আমার মনের ভাব। সেটা হচ্ছে, প্রিয় নতুন প্রজন্ম, তোমরাই ভবিষ্যৎ, তোমরাই পারবে বাংলাদেশকে পৃথিবীর বুকে তুলে ধরতে। তোমাদের দিকে তাকিয়ে এই স্বপ্ন দেখার সাহস পেয়েছি, এই স্বপ্ন যেন ভেঙে না যায়। থ্যাংক ইউ সো মাচ। সারা, আমার চিঠিটা হচ্ছে টু হিউম্যানিটি। ডিয়ার হিউম্যানিটি, root for kindness, root for unity while embracing differences. Unity is only strength when differences are aligned and they come together. Look at the bigger picture while making every moment worth living. থ্যাংক ইউ। আমি ফেসবুকের মধ্যে একটা কমেন্ট করতে চাই, প্লিজ। যেহেতু ইংলিশে বলছে ভালোই বলছে। তাহলে সঠিক বলছে, ঠিক বলছে, ঠিক আছে, চরম মূল্য দিতে হবে। এই জন্য আচ্ছা, আমি লিখছি, বর্তমান যদি অতীতকে ধারণ না করে তবে ভবিষ্যৎ হবে অন্ধকারপূর্ণ। প্রিয় প্রিয় বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ আলোকিত করতে আসুন অতীতকে ধারণ করি। জি ধন্যবাদ। যে ধন্যবাদ মোর্শেদ মিশু, যে ধন্যবাদ সারা আলম, যে ধন্যবাদ শৌমিক আহমেদ। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে দিয়েছেন এবং আমরা সেজন্য দারুণভাবে কৃতার্থ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনাদের অনেক শুভাশিস। আপনারা যদি এক শব্দে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে, প্রত্যেকে এক শব্দে। অস্থির না হই। সারা, আমি ওই কথাটাই বারবার বলবো, আরও কাইন্ড হই, আরও সহনশীল হই, এবং সময় নেই কোনো অ্যাকশন নেওয়ার আগে। ধৈর্য ধরি। একদমই তাই, ধৈর্যটা ধরতে হবে এবং সেটা নিজের ভালোর জন্য। ধন্যবাদ আপনাদেরকে আরও একবার আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা না প্রত্যেকে আমাদের এই বাংলাদেশটাকে সবাই খুব বেশি ভালোবাসি। দিন শেষে এই জমিটুকু, বাংলাদেশটুকু, পতাকাটা আমার, ফলে এটাকে ভালো রাখার দায়িত্ব আপনার আমার সবাই। এবং সেই সবার জায়গা থেকে আমরা যদি দায়িত্বগুলো পালন করি, তাহলে দিন শেষে আমি ভালো থাকবো, আমার পাশে মানুষটা ভালো থাকবে। এরকম করে সবাই ভালো থাকলে দিন শেষে বাংলাদেশটা ভালো থাকে। আমরা বাংলাদেশটাকে ভালো রাখতে চাই আপনাদের মাধ্যমে। ভালো থাকবেন, দেখা হবে আগামী আয়োজনে।